খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও তেহরানে মানুষের ঢল। শেষ বিদায় দেখে বিস্মিত ট্রাম্প। আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা বন্ধ রাখার ঘোষণা। ইউক্রেনের লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। ড্রোন হামলায় ক্রিমিয়ার দুটি বিমান ঘাঁটিতে আঘাত। কিয়েভকে সামরিক সহায়তায় ন্যাটোর ভিন্নমত। জার্মানিতে কঠোর ডানপন্থী দলের সম্মেলন ঘিরে বিক্ষোভ। এএফডির রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি দাবি। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। নিরাপত্তা জোরদার। স্বাধীনতা 250 বছর পূর্ণ করল যুক্তরাষ্ট্র। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন। ট্রাম্প মার্কিন জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা। প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে মেসিকে স্পর্শ করলেন এমবাপে। কানাডার বিপক্ষে দাপুটে জয় মরক্কোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তেহরান ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও মানুষের ঢল। জানাজায় কোটিরও বেশি মানুষের উপস্থিতি আশা করছে ইরান। খামেনির শেষ বিদায়ে এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন তিনি। শোকে স্তব্ধ তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানীর ইমাম খোমেনি মুসল্লায় মানুষের ঢল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মুসল্লার দরজা খোলার কয়েক ঘন্টা আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ জড়ো হন সেখানে। কালো পোশাক পরা শোকাহত মানুষের হাতে ছিল ইরানের পতাকা, বদ্ধ মুষ্টির প্রতীক এবং প্রয়াত নেতা আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ছবি। ইরানি কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধায় কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। মঞ্চে খামেনির কফিনের পাশাপাশি রাখা হচ্ছে একই হামলায় নিহত তার মেয়ে সাইয়েদা বুশরা খামেনি, জামাতা মিসবাউল হুদা, পুত্রবধূ জাহারা হাদ্দাদ এবং নাতনি জাহরা মুহাম্মাদের কফিন। সোমবার পর্যন্ত খামেনির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে। এরপর শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইরানের ধর্মীয় নগরী কোমে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার মাশহাদে হজরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করেন এমনটাই ভেবেছিলেন তিনি। দাবি করেন, তিনি চাইলেই জানাজায় উপস্থিত মানুষকে লক্ষ্যবস্তু করতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে জানাজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ধারাবাহিক হামলা ও আঞ্চলিক অস্থিরতা ঠেকাতে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, খামেনির প্রতি ইরানের জনগণের এই অভূতপূর্ব শোক প্রকাশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্বস্তিও প্রকাশ করে। শিউলি রোজা, সময় সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবারের মতো বিদায় দিতে ইরানের রাজপথে নেমে এসেছেন লাখো মানুষ। বড়দের পাশাপাশি শোকে কাতর ছোট্ট কোমল শিশুরাও। সর্বোচ্চ নেতার বিদায়কে ঘিরে শোক, আবেগ আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় ভরে উঠেছে রাজধানী তেহরান। হাহাকার, কান্নার শোকে ভারী তেহরান। প্রিয় নেতার বিদায়ে রক্তক্ষরণ লাখো কোটি ইরানির। শনিবার ইমাম খোমেনি গ্র্যান্ড মসাল্লা পরিণত হয় এক বিশাল শোকের ময়দানে। কোথাও নীরব অশ্রু, কোথাও বুক চাপড়ে মাতম। নারী পুরুষের পাশাপাশি শোকে কাতর ছোট্ট কোমল শিশুরাও।
ঐতিহ্যবাহী কালো পোশাক, ইরানের জাতীয় পতাকা, হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে শোকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তারা। একদিকে কোরআন তেলাওয়াত, অন্যদিকে ধর্মীয় শোকগাথা। পুরো পরিবেশ জুড়ে ছিল কান্না, দোয়ার, আবেগঘন বিদায়ের দৃশ্য। প্রচন্ড গরমে শোকাহত মানুষের কষ্ট কমাতে ভবনের ছাদ থেকে ছিটানো হয় পানির ফোয়ারা। তবুও দীর্ঘ সময় ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায় ছিলেন অসংখ্য শোকাহত মানুষ। ইসলামী রীতি অনুযায়ী দ্রুত দাফনের কথা থাকলেও যুদ্ধকালে নিরাপত্তা ঝুঁকির কারণে তা পিছিয়ে দেয়া হয়। এখন জাতীয় শোকানুষ্ঠানের মধ্য দিয়েই বিদায় জানানো হচ্ছে ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতাকে। রাহানুর রানা, সময় সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ থেকে শুরু করে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে রাজধানী তেহরানে। এর মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম চলছে ইরানে। লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশায় রাজধানী তেহরান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতির কারণে নেওয়া হয়েছে সতর্কতা। দাফন কার্যক্রম শুরুর আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC। তাদের দাবি, আগামী দিনগুলোতে ইরানকে লক্ষ্য করে যে কোনো হামলার চেষ্টা হলে আগের চেয়ে কঠোর জবাব দেয়া হবে। এমনকি সেই জবাব প্রতিপক্ষের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলেও সতর্ক করে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। কারণ এই আয়োজনে লাখ লাখ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিদের অংশ নেয়ার কথা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন জনসমাগমে হামলা হলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি প্রকাশ্যে থাকা শীর্ষ ইরানি কর্মকর্তারাও গুপ্ত হত্যার ঝুঁকিতে পড়তে পারেন। এরই মধ্যে তেহরানের বিভিন্ন সড়কে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। আগামী সোমবার রাজধানীর আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার মতে, আকাশ ও স্থল উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই বাবা ও পরিবারের সদস্যদের হারানোর পর মোস্তফা খামেনি জনসমক্ষে আসবেন কি না তা নিয়েও জল্পনা রয়েছে। বাহ্যিক হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক ইরান। কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশাপাশি নির্বাসিত মুজাহিদিনী খালক বা MEK-এর সম্ভাব্য তৎপরতার দিকেও নজর রাখা হচ্ছে। তবে IRGCর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরই মধ্যে প্রকাশ্যে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় নির্ধারণ ঘিরে চলছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গে সময়ের এই মিল কাকতালীয় নাকি পরিকল্পিত, সে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে বিশ্লেষকদের মতে তেহরানের মূল লক্ষ্য ওয়াশিংটন নয়, বরং শিয়া বিশ্বের কাছে প্রতিরোধ, আত্মত্যাগ ও ঐক্যের একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয়। শনিবার শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। একই দিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কোনো পরিকল্পনা কিনা, এর মধ্য দিয়ে কোনো বার্তা দিচ্ছে কিনা তেহরান। বিশ্লেষকরা বলছেন, মুহররম মাসের প্রথম 10 দিনের পর খামেনির দাফন হবে। শিয়া মুসলিমদের কাছে এই সময়টি কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাতের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলছেন, খামেনির দাফনের সময়টি যুক্তরাষ্ট্রের 4 জুলাই স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেলেও ইরানের মূল বিবেচনা ওয়াশিংটনকে ঘিরে নয়, বরং শিয়া বিশ্বের অনুসারীদের কাছে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেয়াই ছিল প্রধান লক্ষ্য। ইরান খামেনির মৃত্যুকে ইমাম হুসাইনের শাহাদাতের ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরতে চাইছে। এর মাধ্যমে আত্মত্যাগ, প্রতিরোধ এবং ধর্মীয় নেতৃত্বের আদর্শকে আরও জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা করছে তেহরান। বিশ্লেষকদের মতে এই প্রতীকী বার্তার লক্ষ্য শুধু দেশের জনগণ নয়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিয়া সম্প্রদায়ের মধ্যেও রাজনৈতিক ও আদর্শিক সংহতি আরও শক্তিশালী করা। ফলে দাফনের সময় নির্ধারণ ইরানের বৃহত্তর কৌশলগত বার্তার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে শোকাহত মানুষের ঢল নেমেছে তেহরানে। বিপুল এই জনসমাগমে অংশ নেয় মানুষের সেবায় পানি, শরবত ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন শত শত স্বেচ্ছাসেবী। স্থানীয় সময় শনিবার তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জনসাধারণের শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে হাজারো মানুষ জড়ো হন। প্রচণ্ড গরমে শোকাহত মানুষের স্বস্তির জন্য বিভিন্ন স্থানে অস্থায়ী সেবা কেন্দ্র গড়ে তোলেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। সেখানে উপস্থিত মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানি, শরবত, মিষ্টি সহ বিভিন্ন খাবার। অনেক স্বেচ্ছাসেবী আবার মানুষের গায়ে পানি ছিটিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। ইরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘিরে আগামী কয়েকদিনে আরও লাখো মানুষের অংশগ্রহণের আশা করছে কর্তৃপক্ষ। এ কারণে যাতায়াত, খাবার ও থাকার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে। খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানের লাখো মানুষের ঢল। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বৈশ্বিক দক্ষিণের প্রতিরোধ মিছিলে পরিণত হয়েছে। এই নেতার শেষকৃত্যে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো একে কেবলই শাসন ব্যবস্থার প্রচারণা হিসেবে দেখিয়ে প্রকৃত ভূ রাজনৈতিক সমীকরণকে এড়িয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির এই বিদায় অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অঙ্কের ঐক্য এবং বিশ্ব ব্যবস্থায় গভীর বিভাজনকেই স্পষ্ট করে তুলেছে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানকে নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে শোকে স্তব্ধ গোটা দেশ। তীব্র গরম উপেক্ষা করে কালো পোশাকে লাখো মানুষের এই জমায়েত কেবল শোকের বহিঃপ্রকাশ নয়, বরং এটিকে দেখা হচ্ছে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক নীরব গণ আন্দোলন হিসেবে। খামেনির জানাজা রূপ নিয়েছে এক ভূ রাজনৈতিক ইশতেহারেও। বিশ্বের 100টিরও বেশি দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। এমনকি ইউরোপের সাম্রাজ্যবাদ বিরোধী অধিকার কর্মীরাও এই মিছিলে যোগ দিয়ে একে ইতিহাসের সঠিক পক্ষ বলে দাবি করছেন। পশ্চিমা বিশ্ব এবং গণমাধ্যমগুলো এই জমায়েতকে ইরানের একাকিত্ব এবং জোর করে চালানো প্রচারণা হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি পশ্চিমাদের একটি চরম ভুল মূল্যায়ন। গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে খামেনির এই জানাজা মূলত পশ্চিমাদের চাপিয়ে দেয়া দীর্ঘদিনের অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক, যার শুরু হয়েছিল 1953 সালে সিআইএর মাধ্যমে ইরানের গণতান্ত্রিক সরকার উৎখাতের মধ্য দিয়ে। কূটনৈতিক অঙ্গনেও এই ঘটনা এক নতুন বহুমুখী বিশ্বের ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই জানাজায় উপস্থিতি প্রমাণ করে গ্লোবাল সাউথ এখন আর কোনো নির্দিষ্ট পক্ষের তাবেদারি করতে রাজি নয়। অন্যদিকে খামেনির ছেলে মোজতবা খামেনি, যিনি বাবার সাথে একই হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে আত্মগোপনে আছেন, তার নেতৃত্বেই ইরানের এই ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কাস্তিয়ানতিনিভকা দখলের পাশাপাশি পুরো লুহানস্ক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পাল্টা ড্রোন হামলায় ক্রিমিয়ার 2টি রুশ বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। আর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা ইস্যুতে ন্যাটোর ভিতরে ভিন্নমত, যৌথ ও আর্থিক ব্যবস্থায় যোগ দিচ্ছে না স্লোভাকিয়া। যুদ্ধের ময়দানে আবারও বড় সাফল্যের দাবি করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখল করেছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ঘোষণা দেওয়া হয়। পুতিন দাবি করেন, পুরো লুহানস্ক অঞ্চল এখন রুশ নিয়ন্ত্রণে এবং যুদ্ধ ফ্রন্টে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে তাদের বাহিনী। তবে একই সময় পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেনও। কিয়েভ জানিয়েছে, ড্রোন দিয়ে ক্রিমিয়ার 2টি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এতে অন্তত 7টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইউক্রেনের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবারও বাইরের বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি 21তম এমন ঘটনা। বর্তমানে জরুরি ডিজেল জেনারেটরের মাধ্যমে কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে।
може скільки завгодно. সামরিক সংঘাতের পাশাপাশি চলছে কূটনৈতিক যোগাযোগও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে যুদ্ধ পরিস্থিতি, শান্তি উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কির দাবি, যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনও এই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। Бензоколонка. তবে ইউক্রেনকে সহায়তা নিয়ে ন্যাটোর ভেতরে দেখা দিয়েছে মতপার্থক্য। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গঠিত কোনো যৌথ আর্থিক ব্যবস্থায় অংশ নেবে না তার দেশ। জানান, চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, যদিও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ব্রাতিস্লাভা। আগামী 7 ও 8 জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য প্রায় 70 বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে আবার রাজপথে নেমেছে হাজারো মানুষ। থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের এরফুর্টে এএফটির দলীয় কাউন্সিল ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এবং দলীয় কাউন্সিল উপলক্ষে থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের এয়ারপোর্ট শহরে সমবেত হয় জার্মানির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফটি। তবে সভা শুরুর আগেই শহরের বিভিন্ন এলাকায় জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, এএফটির রাজনীতি, গণতন্ত্র ও বহুত্ববাদ সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, প্রতিরোধ স্লোগানে বিভিন্ন সংগঠনের কয়েক হাজার মানুষ সভাস্থলের আশেপাশে অবস্থান নেন। এএফডির প্রতিনিধিদের সভাস্থলে পৌঁছানো ঠেকাতে সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভে অংশ নেয়া কর্মীরা বলেন, উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। তাদের ভাষায়, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় রাজপথে আছি এবং থাকব। যারা বিভাজনের রাজনীতি করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। তীব্র বিক্ষোভের মধ্যেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় এএফডির দলীয় কাউন্সিল। প্রায় 600 প্রতিনিধির ভোটে দলটির সভাপতি ও সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন এলিস বাইডেল ও টিনো ক্রুপালা। অন্যদিকে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠান শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে থুইরিঙ্গেন পুলিশ। তবে এএফডিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এবং জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতি নিয়ে বিতর্ক যে আরও তীব্র হচ্ছে, সেটি আবারও স্পষ্ট হয়েছে এই সমাবেশে। জার্মানির থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কঠোর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের কর্মকাণ্ডে উত্তপ্ত দেশটির সমাজ এবং রাজনীতি। তবে বিশ্বাস করুন আর নাই করুন, এই সময়ে জার্মানিতে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এই অভিবাসন বিরোধী দলটি, এমনটাই বলছে দেশটির সরকারি বেসরকারি জরিপ সহ জনপ্রিয় পোলিট ব্যারোমিটার। তবে তাতে উদার এবং বৈচিত্র্যময় জার্মানির কি হবে তা নিয়ে শঙ্কিত দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। স্বাধীনতা 250 বছর পূর্ণ করল বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবস ঘিরে দেশ জুড়ে চলছে বর্ণাঢ্য উদযাপন। তবে কোথাও কোথাও দাবদাহ ও সুপার টাইফুনের হুমকিতে কর্মসূচিতে পড়েছে ছন্দপতন। এদিকে ঐতিহাসিক এ মাইল ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। 1776 সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার ঘোষণা দেয় দেশটি। 2.5 শতকের যাত্রায় বিশ্বের বৃহত্তম অর্থনীতি, অন্যতম শক্তিশালী সামরিক শক্তি এবং বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা ও মহাকাশ গবেষণায় নেতৃত্ব দানকারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে যুক্তরাষ্ট্র। চাঁদে মানুষের প্রথম পদচারণা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক যুগ, প্রতিটি ক্ষেত্রেই দেশটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্বাধীনতার স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, স্বাধীন ও সফল দেশ হিসাবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠাতাদের আদর্শ, সংবিধান, জাতীয় ঐক্য ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং দেশে কমিউনিজমের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে কুচকাওয়াজ, সামরিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী মেসির আতশবাজির উৎসব। তবে কিছু আয়োজনে বাধাগ্রস্ত করেছে বৈরী আবহাওয়া। তীব্র দাবদাহের কারণে ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি অঙ্গরাজ্যে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রকে একটি বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলের ড্রোন হামলা, নিহত 9 ফিলিস্তিনি, আহত 21। প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ, তেল আবিবের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান। এবার ফুটবলে বিশ্বকাপের খবর। কাজে আসলো না প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির করা 7 গোলে স্পর্শ করলেন ফরাসি তারকা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপে। শীর্ষ 8-এ দুইবারে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স স্বাভাবিকভাবে প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাতিন দলটি ভালোই পরীক্ষা নিয়েছে এমবাপ্পে, দেম্বেলে, উলিসেদের। লম্বা সময় ক্ষিপ্র আক্রমণকে বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের রক্ষণ। শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে একেবারে একপেশে করে রাখে ফরাসিরা। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে থমকে থাকতে হয়েছে তাদের। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলো লো ব্লক ডিফেন্সে বড় দলগুলোকে নাস্তানাবুদ করে রাখে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষেও দেখিয়েছিল কেপ ভার্দে, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। আক্রমণে না যেতে পারলেও রক্ষণকে জমাট বেঁধে রাখতে পেরেছে প্যারাগুয়ে। প্রথম 30 মিনিট দাপট দেখিয়েছে ফ্রান্স। 36 মিনিটে বাড়ে উত্তেজনা। প্যারাগুয়ের ডিবক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করলে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় ফুটবলারদের মাঝে। যদিও কোনো কার্ড দেখতে হয়নি ফুটবলারদের। ফ্রান্সের দাপট থাকলেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও যখন সাফল্য পাচ্ছিল না ফরাসিরা, তখন পরিবর্তন আনে একাদশে। দিজিয়ে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম, আর তাতেই সাফল্যের মুখ দেখে ফ্রান্স। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে গেলে দুয়েকে ফাউল করেন ফুটবলাররা। যদিও শুরুতে পেনাল্টি দেয়নি রেফারি, পরবর্তীতে VAR-এ পেনাল্টির ঘোষণা দেন উজবেকিস্তান রেফারি। পেনাল্টি শুটআউটেও ছিল দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা। শুরুতে দেম্বেলে কিক করতে গেলেও তিনি ফিরে এসে এমবাপ্পেকে দেন কিক করতে। এই তারকা অবশ্য কোনো ধরনের মিস করেননি। দারুণ শটে বোকা বানান আলোচিত প্যারাগুয়ে গোলরক্ষককে। 1-0-তে লিড নেয় ফরাসিরা। এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করেছে প্রতিপক্ষরা, তবে ফ্রান্সের ডিফেন্সের কাছে আর পেরে ওঠেনি। শেষ দিকে অবশ্য দারুণ এক সুযোগ তৈরি করে এমবাপ্পে, তবে গিলের নৈপুণ্যে দুইবারেও জালের ঠিকানা খুঁজে পাননি এমবাপ্পে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে মেসির 7 গোল স্পর্শ করলেন এমবাপ্পে। আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দাপট দেখালেও কঠিন লড়াই করে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হয়েছে ফ্রান্সকে। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের করা গোলে উৎসবে মাতে গোটা প্যারিস ছাপিয়ে ফ্রান্স। 1-0 গোলে জিতলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি সমর্থকরা। এই ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচগুলোতেও জয় পাবে দুইবারে বিশ্ব চ্যাম্পিয়নরা প্রত্যাশা দেশটির ভক্ত সমর্থকদের। এবারের বিশ্বকাপের অপ্রতিরোধ্য ফ্রান্সকে শেষ পর্যন্ত রুখে দিতে পারেনি প্যারাগুয়ে। প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হলো। দ্বিতীয়ার্ধের 70 মিনিটে পেনাল্টি কিক থেকে গোল নেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচটা ফ্রান্সের জন্য খুব একটা সহজ ছিল না।
জয় ছিনিয়ে আনতে তাদেরও কম ঘাম জড়াতে হয়নি। বেশ কয়েকটি আক্রমণ করলেও খুব একটা কাজে লাগাতে পারেনি সেই আক্রমণগুলো ফ্রান্স। অপরদিকে প্যারাগুয়েও পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত তারা গোলের দেখা পায়নি। এদিকে এদিনও রাজধানী প্যারিসের বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও ফ্যান জোনগুলোতে ফরাসি সমর্থকরা একসাথে সমবেত হয়ে ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচ উপভোগ করেছেন। ম্যাচ শেষে তারা ফ্রান্সের জয় উল্লাস করেন নেচে এবং গেয়ে। তাদের প্রত্যাশা ফ্রান্স এবার বিশ্বকাপ নিয়ে আসবে। রাউন্ড অফ 16-তে প্যারাগুয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে চলে গেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। সামনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে কাঙ্ক্ষিত ফাইনাল। অপ্রতিরোধ্য থেকেই কাপ নিয়ে ঘরে ফিরবে দেশম বাহিনী, এমন প্রত্যাশাই ফরাসি ফুটবল সমর্থকদের। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আজ যেদিন ওইডাহের জোড়া গোলে 2026 আসরে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মরক্কো। কানাডাকে হারালো 3-0 গোলে। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন সোফিয়ান রাহিমি। 2022 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ 8-এ পা রাখল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। মরক্কোর বিপক্ষে কানাডার লড়াই ছিল দেশটির প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইল ফলকের লক্ষ্যে, কিন্তু মরক্কোর পাওয়ার ফুটবলের সামনে 16-এই থামতে হলো সহ স্বাগতিকদের। শুরুর দিকে মরক্কোকে চাপে রাখে কানাডা। খেলার 10 মিনিটে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বোনো। আক্রমণ প্রতি আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে 4টি, যেখানে কানাডার 2টি শটের লক্ষ্যে ছিল মরক্কোর মাত্র 1টি। 50 মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজিদ্দিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফিরতে মরিয়া কানাডা একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে, কিন্তু 82 মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রো পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তার বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেনি আজিদ্দিন উনাহি। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি। 2-0 গোলের লিড নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ফিরতে মরিয়া কানাডা খেই হারায় শেষ মুহূর্তে। আরও এক গোল হজম করে প্রথমবার রাউন্ড অফ 16 খেলতে আসা দলটি। স্কোর করেন রাহিমি। 3-0 গোলের জয় নিশ্চিত হয় মরক্কানদের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল আশরাফ হাকিমির দল। 2022 সালের পর আবারও শীর্ষ 8 নিশ্চিত করল তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। গাজায় থামছে না ইসরায়েলি হামলা। বিভিন্ন এলাকায় নতুন করে হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন, বেইত লাহিয়াম 2 জন এবং গাজা সিটিতে একজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় পৃথক ড্রোন হামলায় আরও একজন নিহত এবং একজন আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একই সময়ে আহত অন্তত 16 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অব্যাহত হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার প্রতিবাদে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেন প্ল্যান স্কোয়ারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং অনাহারে থাকা শিশুদের সুরক্ষার দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দামেস্কের হিজাজ এলাকায় একটি ক্যাফেতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 1 কেজি বিস্ফোরক এবং ধাতব টুকরো দিয়ে তৈরি একটি বোমা ক্যাফের ভেতরে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
3 বছর দেউলিয়াত্ব ঘুচিয়ে ফের উচ্চ মধ্যম আয়ের দেশ শ্রীলঙ্কা। বিশ্ব ব্যাংকের স্বীকৃতি, শিল্প, পর্যটন ও আর্থিক খাতের পুনরুদ্ধারে সাফল্যের ভিত বলছেন বিশ্লেষক। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2645 জনে। বিপর্যয়ের 10 দিন পেরিয়ে গেলেও স্বজনদের জীবিত খুঁজে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন পরিবারের সদস্যরা। তবে উদ্ধার কাজে ধীরগতির কারণে অনেকেই ক্ষোভ জানিয়েছেন। আন্তর্জাতিক সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় 6.7 বিলিয়ন মার্কিন ডলার। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পেরিয়েছে 10 দিন। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে কাউকে জীবিত উদ্ধারের আশা। তবে এখনও ধসে পড়া ভবনের আশেপাশে কেউ অপেক্ষা করছেন সন্তানের জন্য, কেউ আবার মা বাবার জন্য। তারা কেউ জানেন না প্রিয় মানুষটি জীবিত আছেন কিনা, তবু চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আমার 3টি সন্তান আর তাদের মা রয়েছে। তারা যে অবস্থাতেই থাকুক, আমি তাদের বের করে আনতে চাই। অন্তত তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে পারলেই আমার কিছুটা শান্তি মিলবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধারকারী দল। যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরু সহ অনেক দেশের উদ্ধারকর্মীরা দিনরাত এক করে খুঁজছেন জীবনের চিহ্ন। এই চরম মানবিক সংকটে ভেনেজুয়েলার হাজারো সাধারণ মানুষও স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন উদ্ধার অভিযানে। শব্দ শনাক্তকারী যন্ত্র, ড্রোন, বিশেষ ক্যামেরা আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে অনুসন্ধান। অনেক সময় উদ্ধারকারী দল দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি প্রাণ বাঁচানোর আশায়। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাদের অনেক অনেক সাহায্য দরকার। এখনো অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ জীবিত, কেউ হয়তো আর নেই। অনেক পরিবার শুধু তাদের স্বজনদের মরদেহটুকু ফিরে পেতে অপেক্ষা করছে। আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্য করছি। এদিকে আহত মানুষের চাপে বিপর্যস্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো। চিকিৎসক, ওষুধ আর জরুরি সরঞ্জামের সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও তা এখনও অপ্রতুল। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। দেউলিয়া হওয়ার দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন স্বীকৃতি পেল শ্রীলঙ্কা। 3 বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশটিকে আবারও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করেছে বিশ্বব্যাংক। বিশ্লেষকরা বলেছেন, শিল্প, পর্যটন ও আর্থিক খাতের পুনরুদ্ধারই এই সাফল্যের প্রধান ভিত্তি। 2022 সালে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতি এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় দেশটি কার্যত দেউলিয়া হওয়ার মুখে পৌঁছে যায়। তবে মাত্র 3 বছরের ব্যবধানে সেই সংকট অনেকটাই কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্রটি। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে শ্রীলঙ্কাকে আবারও উচ্চ মাধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির অর্থনীতি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, শিল্প খাত ও পুনরুদ্ধারের পাশাপাশি পর্যটন ও আর্থিক সেবা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি এই সাফল্যের মূল চালিকা শক্তি। শ্রীলঙ্কার এই অর্জনকে পুনরুদ্ধারের এক অনন্য গল্প হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অল্প ব্যবধানে হলেও উচ্চ মধ্যম আয়ের সীমা অতিক্রম করতে পারা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই শ্রেণীবিন্যাস দেশগুলোর মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং বৈশ্বিক অর্থনীতির অবস্থান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। 2019 সালের স্টার সানডের সন্ত্রাসী হামলা, কোভিড-19 মহামারী এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের 2022 সালে ভয়াবহ মন্দায় পড়ে শ্রীলঙ্কা। তবে কঠোর অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সহায়তা এবং উৎপাদন ও সেবা খাতের পুনরুদ্ধারের মাধ্যমে দেশটি আবারও প্রবৃদ্ধির পথে ফিরেছে। বিশ্বব্যাংকের নতুন স্বীকৃতি সেই প্রত্যাবর্তনেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এখনও কাটেনি দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় টানা 2 মাস দেশটিতে মূল্যস্ফীতি 3% উপরে রয়েছে, যা গত 2.5 বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে বেড়েছে চাল, ডিম, মাংস, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে চরম বিপাকে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ।
দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হলেও এর অর্থনৈতিক প্রভাব এখনো বিশ্বজুড়ে রয়ে গেছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে লড়ছে দক্ষিণ কোরিয়াও। জ্বালানি মূল্যবৃদ্ধির ধাক্কায় দেশটির আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী জুন মাসে ভোক্তা মূল্যসূচক গেল বছরের একই সময়ের তুলনায় ৩.২% বেড়েছে, যা গত ২.৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব স্পষ্ট দক্ষিণ কোরিয়ার জ্বালানি খাতে। জুন মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ২৪.৭%। এর মধ্যে পেট্রোলের দাম বেড়েছে ২৩.১%, ডিজেলের ৩৩.৭% এবং কেরোসিনের ২৩.১%। বিশ্লেষকদের মতে জ্বালানির এই মূল্যবৃদ্ধি দেশটির মূল্যস্ফীতি আরও উস্কে দিয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও। চাল, ডিম, মাংস, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বর্তমানে জিনিসপত্রের দাম এরকম হারে বাড়ছে যা আসলে আমাদের ইনকামের তুলনায় সেটা অনেক বেশি। আমাদের চলাফেরা বা এই যে খাওয়া দাওয়া সহ সব মিলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে বা যে অর্থনৈতিক মন্দা যেতেছে সারা বিশ্বে, আশা করি এটা দূর হবে এবং দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সচ্ছলতা আসবে ইনশাল্লাহ। তবে ভিন্ন কথা বলছেন দেশটির অর্থনৈতিক ও পরিসংখ্যান বিষয়ক মহাপরিচালক। তার মতে প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষি পণ্য উৎপাদন কমে যাওয়াই মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে ফলন কমে যাওয়ায় বেশ কিছু সবজির দাম বেড়েছে। এছাড়াও কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্যপণ্য সহ সামগ্রিক মূল্য বৃদ্ধির হারও আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে এই সংকটের মধ্যেও আশার আলো দেখছে দক্ষিণ কোরিয়ার সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাস থেকেই অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির এই তীব্র চাপ কিছুটা কমে আসবে বলে প্রত্যাশা নীতি নির্ধারকদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আলবেনিয়ার রাজধানী তিরানায় আবারও সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। টানা ৩৫ দিনের আন্দোলনে এবার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী তিরানায় বিভিন্ন সড়কে মিছিল করেন হাজারো বিক্ষোভকারী। শুরুতে একটি বিতর্কিত পর্যটন উন্নয়ন প্রকল্পের বিরোধিতা থেকে আন্দোলনের সূচনা হলেও এখন তা প্রধানমন্ত্রী এডি রামার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। এদিন আলবেনিয়া বিক্রির জন্য নয় লেখা ব্যানার নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এর আগে গেল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে তারা একটি পুলিশ স্টেশনের সামনে জড়ো হন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশ স্টেশনের জানালার কাচ ভাঙলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ভিড় ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। আন্তর্জাতিক সময় ইউরোপ জুড়ে প্রাণঘাতী হয়ে উঠেছে রেকর্ড গড়া দাবদাহ। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে স্বাভাবিক সময়ের তুলনায় ৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তীব্র গরমের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের আয়োজনেও। এর মধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে দাবানল। রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত ইউরোপের একাধিক দেশ। অসহনীয় গরমে এরই মধ্যে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রাণহানির সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ফ্রান্সে। এক সপ্তাহেই ২,০০০-এর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে দেখা যায়, যা প্রায় ৮ দশকের মধ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। স্পেনে জুন মাসেই তাপজনিত কারণে প্রাণ হারিয়েছেন ১,০০০-এর বেশি মানুষ। বেলজিয়ামে অতিরিক্ত মৃত্যু ছাড়িয়েছে ১,০০০। নেদারল্যান্ডসেও বাড়ছে প্রাণহানির ঘটনা। নতুন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। ইউরোপের পাশাপাশি তীব্র গরমে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। চলমান তাপপ্রবাহে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের উদযাপনে বড় ধরনের প্রভাব ফেলেছে। ওয়াশিংটনে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি ফিলাডেলফিয়ায় বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। কয়েকটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো দ্রুত গড়ে উঠছে উল্লেখ করে ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, ভারী বৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ।
পাকিস্তানের বেলুচিস্তানে কোস্ট গার্ডের ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন, আহত অনেকেই। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, শুক্রবার সন্ধ্যায় গোয়ার্দর জেলার জিওয়ানি এলাকায় পান ওয়ান অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঢুকিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। এরপর সংগঠনটির সশস্ত্র সদস্যরা ক্যাম্পে প্রবেশ করে হামলা চালায়। তাদের দাবি, বিস্ফোরণে ক্যাম্পটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী বা কোস্ট গার্ড। Suicide bomber rammed an explosives-laden vehicle into the camp before heavily armed security personnel were killed and several others wounded during the operation. However, have not been independently verified. মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম সহযোগীদের একজন চন্দ্রিমা ভট্টাচার্য এবার সে বিশ্বাসী নেত্রী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে মমতার বিরুদ্ধে আনলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। পাল্টা ফেসবুক লাইভে তাকে বিশ্বাসঘাতক ও বেঈমান আখ্যা দিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গ থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। মাত্র এক মাস আগেই চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সংকটময় সময়েও কালীঘাট মমতার ঘনিষ্ঠ বৈঠকে নিয়মিত দেখা যেত তাকে। কিন্তু শনিবার হঠাৎই সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা দিয়ে বিদ্রোহী তৃণমূলে যোগ দেন তিনি। দল ছাড়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন চন্দ্রিমা। দাবি করেন, অর্থমন্ত্রী থাকলেও বাজেট প্রণয়নে তার মতামত গুরুত্ব পেত না, এমনকি চূড়ান্ত খসড়াও তিনি দেখতেন না। এর জবাবে ফেসবুক লাইভে এসে চন্দ্রিমাকে বিশ্বাসঘাতক ও বেঈমান বলে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। মৃণালবাবু কী বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। তৃণমূলের দাবি, দল ভাঙার পেছনে বিজেপির মদত রয়েছে, যদিও বিজেপির বক্তব্য তৃণমূলের ভাঙনের জন্য অন্য কাউকে দায়ী করার সুযোগ নেই। দলটির ভেতরেই আদর্শগত সংকট ছিল। এ নিয়েই দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মানুষ খুঁজে পায়নি। অনেকেই বলতে শুরু করেছিলেন, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। এখন তার একাকিত্ব দূর করানোর জন্য এটা সোনার টুকরো ভাইয়েরা থাকবেন কি থাকবেন না, এটার জন্য তোর বিজেপি দায়ী নয়। যে যেখানে থাক, ভালো থাক, আনন্দে থাক, সুস্থ শরীরে থাক এবং দীর্ঘায়ু নিয়ে থাক, এটাই আমরা চাই। বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকেই তৃণমূল ছাড়ছেন একের পর এক নেতা, বিধায়ক ও সংসদ সদস্য। সেই তালিকায় এবার যুক্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত মুখ চন্দ্রিমা ভট্টাচার্যের নাম, যা দলটির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বালু দিয়েও যে তৈরি করা হতে পারে অবিশ্বাস্য সব শিল্পকর্ম, তা আবারও প্রমাণ করলেন শিল্পীরা। ক্রোয়েশিয়ার সেন্ট আর্ট ফেস্টিভ্যালে শুধু বালু আর পানির সাহায্যে গড়ে উঠেছে বিশাল সব ভাস্কর্য, যেগুলো দেখতে ভিড় করছেন হাজার দর্শনার্থী। বালু দিয়ে তৈরি হয়েছে বিশাল আকৃতির অক্টোপাস, মঙ্ক আর কচ্ছপ। দূর থেকে দেখলে মনে হবে এ যেন সত্যিকারের প্রাণী। ক্রোয়েশিয়ার লোপারের রাজস্কা সৈকতে অনুষ্ঠিত হচ্ছে 15তম স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, যেখানে প্রদর্শিত হচ্ছে বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণীর ভাস্কর্য। কোনো প্রাণীর দৈর্ঘ্য পৌঁছেছে 15 মিটার পর্যন্ত। প্রতিটি ভাস্কর্য তৈরিতে ব্যবহার হয়েছে প্রায় 20 টন বালু।
এবারের উৎসবের প্রতিটি ভাস্কর্য একটি করে আলাদা গল্প বলছে। প্রকৃতি, সমুদ্র আর জীববৈচিত্র্যের সৌন্দর্য তুলে ধরতেই বেছে নেওয়া হয়েছে এসব নকশা। শিল্পীরা বলছেন, এত বড় ভাস্কর্য তৈরি করা মোটেও সহজ নয়। প্রতিটি শিল্পকর্ম শেষ করতে শিল্পীদের টানা 4 দিন পরিশ্রম করতে হয়েছে। সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলতে প্রতিটি অংশে ছিল নিখুঁত কারুকাজ। আমাদের সব ভাস্করই একাডেমিক শিল্পী। তারা 10 থেকে 15 মিটার দীর্ঘ এবং প্রায় 20 টন ওজনের বিশাল বালুর ভাস্কর্য তৈরি করেন। এবারের উৎসবের প্রতিপাদ্য বালুর গল্প, তাই প্রতিটি ভাস্কর্যই একটি করে আলাদা বালুর গল্প তুলে ধরছে। ক্রোয়েশিয়ার রাব দ্বীপের লোপার শহর 22টি বালুকাময় সৈকতের জন্য পরিচিত। সেই সৌন্দর্য বিশ্বের পর্যটকদের সামনে তুলে ধরতেই প্রতি বছর এই স্যান্ড আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। শিল্প, প্রকৃতি আর পর্যটনের অনন্য এই মেলবন্ধন দেখতে প্রতিবারের মতো এবারও ভিড় করছেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও তেহরানে মানুষের ঢল। শেষ বিদায় দেখে বিস্মিত ট্রাম্প। আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা বন্ধ রাখার ঘোষণা। ইউক্রেনের লুহান্স্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার। ড্রোন হামলায় ক্রিমিয়ার 2টি বিমান ঘাঁটিতে আঘাত। কিয়েভকে সামরিক সহায়তায় ন্যাটোয় ভিন্ন মত। প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে মেসিকে স্পর্শ করলেন এমবাপে। কানাডার বিপক্ষে দাপুটে জয় মরক্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।